ভোটের আগে নানান রকম জোটের সমীকরণ তৈরি হচ্ছে, জোটের কিছু পরিবর্তন হচ্ছে, যেমন এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার ছিল একটা জোট, সেখান থেকে ভেঙে তারা জামাত ইসলামীতে গেল। এখন আবার শুনছি যে আসন বন্টন নিয়ে একটু আহ, ঠিক সমঝোতা না হয়, ইসলামী আন্দোলনের মধ্যে একটা মানে তাদের একটা অসন্তোষের জায়গা তৈরি হয়েছে, সেটি এনসিপি যুক্ত হওয়াতে সেই অসন্তোষটা একটু আর কি একটা রূপ নিচ্ছে, এবং সমঝোতা না হলে শেষ পর্যন্ত জোট ছাড়া এককভাবেও নির্বাচন করতে পারে। তাতে জামাতও বলছে খুব একটা সমস্যার কিছু নাই, মানে এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে। আমি জনাব মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকে শুরু করি যে আসলে ভোটের আগে জোটের এই সমীকরণটাকে আপনি কিভাবে দেখছেন? এটা নিয়ে একটা বড় প্রশ্ন জনাব মোস্তফা ফিরোজ রয়ে গেছে যে সংস্কার বিচার এগুলোর মধ্যে, এগুলোর জন্য আসলে জুলাই সনদ করার দাবি, পরে তো জুলাই সনদেও তারা স্বাক্ষর করলো না। মানে এনসিপি যেটা নিয়ে এত বললো জুলাই সনদ, সেটি ছাড়া নির্বাচন হবে না, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে, তারা কি স্বাক্ষর আদৌ করেছে? একটা মিছিলও যদি করতো যে জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচন চাই না, এরকম কোনো ইয়েও নেই। বরং জামাত ইসলাম, যদিও তাদের এটা মূল ইস্যু ছিল না, মূল ইস্যুটা ছিল হচ্ছে নির্বাচনের সুযোগ নেওয়া, তাও তারা কিছু বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে। কিন্তু এনসিপি কিন্তু একটা সমাবেশও করেন। সবচেয়ে বড় কথা হলো এনসিপি কিন্তু উচ্চ কক্ষে শুধু পিয়ার চায়, নিম্ন কক্ষে পিয়ার চায় না। কিন্তু এই ইসলামী দলগুলো কিন্তু নিম্ন কক্ষে, উচ্চ কক্ষে, দুই পক্ষেই কিন্তু তারা পিয়ার চায়। আমি আবার চেষ্টা করছি, শোনা হচ্ছে তো। শোনা যাচ্ছে, জি। সেখানে তাহলে তারা যে দাবিটাও থাকলো না, হ্যাঁ, হ্যাঁ। যে দলগুলোর সাথে মিলে তারা আন্দোলন করছে, সেই তারা কিন্তু নিম্নকক্ষ উচ্চ কক্ষে তারা পিয়ার চায়, এনসিপি চায় শুধুমাত্র উচ্চ কক্ষে। তো সেটাও তো মিললো না। কিসে যে মিললো, আসলে স্পষ্ট সোজা কথা, তারা আসন চায়। তা আসন চাওয়া মানেটা কি? আদর্শিক ভিত্তিতে তো চাইলো না এটা। একটা মানে মনে করলো যে একটা বড় দল, তার ভোট গুলো থাকলে আর সেই সাথে তাদের ভোট মিলায় যদি জেতা যায়, এরকম একটা অবস্থা। জি, খুব একটা জমলো না এটা, এই জি খেলাটায় জনাব মোস্তফা ফিরোজ, এনসিপি জি। একদম পুরোপুরি ধরা খেয়ে গেল। আপনার বিশ্লেষণ স্পষ্ট। আমি জনাব শামীম পাটোয়ারি আপনার কাছ থেকে শুনতে চাই, এবং মানে ওই প্রশ্নটাও যে আসলে তাহলে এনসিপি জুলাই সনদের স্বাক্ষরও করলো না, যে সেটা নিয়ে এত বক্তব্য, এত আন্দোলনের ব্যাপার আসলো, কিন্তু সেটা নিয়ে স্বাক্ষরও করলো না। এখন জোটে গেল, জোটের একটা হিসাব, ভোটের ভোটের কারণে জোটের একরকম হিসাব হচ্ছে, এই সেই হিসাবটা নিয়ে তো শুনতেই চাই ব্যারিস্টার পাটোয়ারি, আপনাদেরও জোটের হিসেব আছে কিনা ভোটের আগে, বা আপনাদেরও ভাবনা কিরকম চলছে সেটা একটু শুনতে চাই। জাতীয় পার্টি। দেখুন, এনসিপির অবস্থান প্রথম থেকে কিছুটা অস্বচ্ছ ছিল। তারা আন্দোলন করেছে এবং তাদের উপর হিউজ স্পটলাইট ছিল। আন্দোলন আসলে অনেকেই করেছে, স্পটলাইটটা তাদের দিকে ছিল আন্দোলনের আগে, আন্দোলনের সময়, আন্দোলনের পরে। এবং তারা জাতীয় বীর হিসাবে আবির্ভূত হয়েছে, মিডিয়া তাদেরকে নিয়ে জাতীয় বীর হিসাবে আবির্ভূত করেছে। সারপ্রাইজিংলি তাদের মধ্যে থেকে আন্দোলনকারীদের মধ্যে প্রায় 3 জন ক্যাবিনেটেও ছিল, যারা সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পড়তে সেখান থেকে সরাসরি ক্যাবিনেটে। এটা খুব অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল তখন আমার কাছে মনে হয়েছিল। তো ওই ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যেই সব ছিল, যেটা আমাদের কারো কাছে মনে হয়নি। তো আমি তাদের জামাত ইসলামীতে ফিরে যাওয়ায় বিন্দুমাত্র অবাক হইনি। আমি আজ থেকে 4-5-6 মাস আগেই বলেছিলাম যে এবি পার্টি, ইনকিলাব মঞ্চ, গণ অধিকার ফোরাম এবং এই এনসিপি রাজশক্তির কথা, এরা জামাতেরই এক্সটেন্ডেড ভার্সন। জামাতে গেলে যেহেতু অনেক ক্ষেত্রে অনেক লোক সেই দলটি করবে না, নতুন একটি পরিচয়, নতুন একটি দলে নতুন কিছু লোককে অ্যাট্রাক্ট করা যায়, নতুন কিছু ফেস ক্রিয়েট করা হয়। পুরো স্কিমটাই ছিল নতুন কিছু ফেস ক্রিয়েট করার। এবং এরা কিন্তু অনেকে একসময় ছাত্রলীগও করেছে, ছাত্রলীগ করেছে, আবার তারা অনেকে ছোটবেলায় শিবিরও করেছে, শিবির করেছে, ছাত্রলীগ করেছে, এনসিপি করেছে, এখন জামাতের সাথে অ্যালায়েন্স করেছে। এটা একটা দলীয় বিষয়। আমি এতে মোটেও অবাক হইনি এবং এটাই এক্সপেক্টেড ছিল। বরং যে তারা বিএনপির সাথে গেলে যেটা হতো, একটা সময় সাজিয়েছে, কিছুটা বিএনপিও সাজিয়েছে, সেই ছকে আসলে আমরা অনেকটা সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা দেখি না বা আশা আশা দেখি না। আরেকটি হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিগত 1 বছর 1.5 বছর আসলে নিরপেক্ষভাবে কাজ করেছে। ভোটার লিস্টে কি নির্ভুল হয়েছে? ভোটার লিস্টে কি অনেক ভোট ঢুকানো আছে? নির্বাচন কর্মকর্তারা কারা? এই সমস্ত বিষয়ে ন্যাচারালি আমরা কথা বলার সুযোগ পাইনি। আমাদের তো নিজস্ব ভোটে যাওয়াটাই ছিল একটা বেশ কঠিন বিষয়। তো সেই সমস্ত গুলো নিয়ে আমি মনে করি অসংখ্য আশঙ্কা রয়ে গেছে। তবে হ্যাঁ, এটা ঠিক, দেশটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা জামাত লীগ ভাগ, একটা বিএনপি লীগ ভাগ। এখন সেখানে জাতীয় পার্টি কি করবে? জাতীয় পার্টি এখন পর্যন্ত কারোর সাথে কোনো ফর্মাল ভোটে জোটে যাওয়ার কোনো
সুনির্দিষ্ট আলোচনা হয়নি। তবে ভোটের দুদিন আগেও দেখা যায় অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং হয়। আমরা অতীতে দেখেছি ভোটের দুদিন আগেও অন্য প্রার্থীর মার্কার প্রার্থীকে ইস্তেদি উঠিয়ে বলিয়ে দেওয়া হয় যে আপনি আমার ভোটগুলো ওনাকে দিয়ে দেন। তো সেটা হতে পারে, সেটা ভোটের মাঠে নামার পরে আমরা বুঝবো। যদি ভোটে কম্পিটিটিভনেস থাকে, যদি ভোটে আলোড়ন সৃষ্টি হয়, তাহলে অনেক প্রার্থী জাতীয় পার্টির ভোট চাবে, জাতীয় পার্টিও অনেক অন্য দলের ভোট চাবে, এর মাধ্যমে একটা সমীকরণ দাঁড়াতে পারে। তবে আলটিমেটলি কিন্তু একটা বিশাল রোল প্লে করবে ভোটের মার্কার বাইরে থাকা আওয়ামী লীগের ভোটাররা। জি, কিন্তু ধন্যবাদ। কিন্তু মানে ভারত থেকে তো শেখ হাসিনা আহ্বান জানাচ্ছেন যে এই ভোট বর্জনের, এই নৌকার দেখুন সমর্থকদের ভোট না দিতে। দেখুন একটা ভোট যদি হয়ে থাকে, এই ভোটটা একটা নর্মালাইজেশন প্রসেসের পার্ট। এর মধ্যে আওয়ামী লীগও নর্মালাইজেশন হতে পারে। আওয়ামী লীগের সমর্থকরা কোনো একজন প্রার্থীর পক্ষে কাজ করতে পারবে, ভোটের দিন ভোট দিতে পারবে, যে তাদেরকে সুরক্ষা দেবে তাকে এমপি বানাতে পারবে। এবং ন্যাশনালি এই বিষয়ে আওয়ামী লীগ দাবি জানাতেই পারে যে আমরা সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, আইনি শাসন চাই। এবং লোকালি তো আমরা দেখেছি বিএনপি এবং জামাতের প্রার্থীরা ওপেনলি বলছে তারা আওয়ামী লীগের লোককে সুরক্ষা দেবে, তাদেরকে ভোট দেয়। এই যে ওপেনলি বলছে, এই সুযোগটা কিছুটা আওয়ামী লীগের নেওয়া উচিত। তবে ভোটের ব্যাপারে এখনো কিছু শঙ্কা রয়ে গেছে। যেমন আজকে তফসিলের প্রায় 17 দিন, প্রায় 20 দিন হয়ে গেছে তফসিলের আজকে। এখনো শাহবাগে বিশাল প্রোটেস্ট হচ্ছে এই সরকারকে হটিয়ে দেয়া, এই সরকারের পতন ঘটানো হচ্ছে। যে 1 মাসের মধ্যে চার্জশিট না হলে এই সরকার পতনের আন্দোলন হবে। তাহলে একদিকে ভোট হবে, আরেকদিকে সরকার পতনের দাবি উঠছে। সরকার চেয়ে চেয়ে নিজের পতনের দাবি দেখছে, তাহলে ভোট করবে কিভাবে? তাকে নিয়ন্ত্রণ নিতে হবে, কন্ট্রোল দিতে হবে, তাকে আগে দেশের টোটাল ক্ষমতাটা নিতে হবে। এগুলো যদি নিতে না পারে, তাহলে ভোট করার সক্ষমতা কিন্তু সরকারের অর্জন হবে না। এবং একটা যেন তেন ভোট হতে পারে, একটা আচ্ছা, নির্দিষ্ট ভোট হয়ে যেতে পারে, ব্ল্যাক ভোট হতে শাহবাগের পারে। ভোটের মানে শাহবাগের আন্দোলনও একটা ভোটের আগে একটা ফ্যাক্টর হতে পারে। ভোট সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তোলার জন্য শাহবাগের সেই প্রোটেস্টের কথা আপনি বলছেন। এটা নিয়ে আমি আরেকটু আলাদা করে কথা বলতে চাই। তবে আপনি বললেন যে ভোটের আগে বা আর এক সমীকরণে অনেক কিছু আরো পরিবর্তন হতে পারে, ঠিক আগ মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আমি মোস্তাফিজ, এমনকি নির্বাচনের পরেও মানে আহ, একটা সমীকরণ, সংসদে যাওয়ার একটা সমীকরণ বা সরকারে কিভাবে যাবে সেই সমীকরণ হতে পারে। এটি আসলে আসছে জামাতের আমিরের বক্তব্য থেকে। তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন ঐক্যমতের সরকার। বিএনপি অপোজিশনকে মোকাবেলা করার ক্ষেত্রে এই যে নানা রকম কথাবার্তা বলছে তারা, যে বিএনপি ফ্যাসিবাদের দোসর, বিএনপি হচ্ছে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাহলে তাদেরকে নিয়ে আবার জাতীয় সরকার হয় কিভাবে? এটা তো মিললো না। কয়েকদিন আগে যে মানে এই তো মাত্র কয়েকদিন আগে, 1 বছর ধরে তো এই প্রচারিত আমরা শুনলাম যে ওই আওয়ামী লীগও যা, বিএনপিও তাই, আওয়ামী লীগও দুর্নীতিবাজ, এরাও তাই, আওয়ামী লীগও স্বৈরশাসন কায়েম করে, এরাও কায়েম, আবার এদেরকে নিয়ে আবার জাতীয় সরকার হচ্ছে। এমনি অদ্ভুত কথাবার্তা, মানে এরকম এত অদ্ভুত সহবিরোধী। রাজনীতিতে তো এরকম অদ্ভুত ব্যাপার কি আসলে নতুন? কারণ মানে বিএনপিও বলে জামাত হচ্ছে রাজাকার বা স্বাধীনতা বিরোধী, তাদের সাথে জোটে থাকার সময় কোনো সমস্যা ছিল না। মানে এটা তো একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ হ্যাঁ জোট হয়ে হ্যাঁ, গেলে এই সব এই ভ্যালিড হয়ে যায়। অবস্থানগুলো অস্পষ্ট, রাইট, সঠিক, যে এই অবস্থানগুলো স্পষ্ট। বিএনপির আসলে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত জামাতের ব্যাপারে, যে তাহলে তারা যে জামাতকে নিয়ে এতদিন ঘর করলো বা তারা একসাথে আন্দোলন করলো, নির্বাচন করলো, সরকার করলো, এটা কি ভুল ছিল নাকি সঠিক ছিল? এটার ব্যাপারে জামাতেরও একটা ক্লিয়ার কাট পলিটিক্স এর একটা মোরাল একটা অবস্থানটা তুলে ধরা দরকার। তা নাহলে কিন্তু মানুষ আস্থা পাবে না, মনে করবে যে রাজনীতি মানেই হচ্ছে ভণ্ডামি, রাজনীতি মানেই হচ্ছে মুখে যা বলা হয় কাজে তা করা হয় না। তো এইভাবে চলছে, ছল চাতুরি চলছে। এখন দেখা যায় এই ছল চাতুরির মধ্যে যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করতেছে, এখন দেখা যাচ্ছে তাদের মাত্রাটা আরো বেশি। তো জি, এটা তো আবার আরেকটা ধর্মীয় মূল্যবোধের সাথে আবার মিলল না। আরেকটা প্রসঙ্গ যেটি ব্যারিস্টার পাটোয়ারি বলছেন, এটা নিয়ে আমি একটু পরেই আসি, যে এই যে শাহবাগের যে প্রটেস্টটা চলছে, সরকার পতনের আন্দোলনের হুমকি দিচ্ছে। আমি দেখছিলাম 7ই জানুয়ারির পরে সরকার পতনের আন্দোলনের কথা বলছে। এই প্রসঙ্গটি একটু আলোচনা করবো, একটু তুলে রাখলাম। কিন্তু ব্যারিস্টার পাটোয়ারি, এই ভোটের সাথে আর একটা ভোট, সেটি হচ্ছে গণভোট। সেটির পক্ষে ডক্টর ইউনূস বলেছেন, সেই ভোটের গাড়ি উদ্বোধন করে বলেছেন গণভোটে হ্যাঁ ভোটের ভোট দেওয়ার পক্ষে তিনি বলেছেন। আমরা দেখলাম টিআইবি বলছে গণভোটে হ্যাঁ বিজয়ী হবার কোনো বিকল্প নাই। মানে এই প্রচারণাকে আপনি কিভাবে দেখছেন? জি, আমি তার আগে একটু বলতে চাই, গত 15 দিনে যদি আপনি ঘটনা প্রবাহগুলো দেখেন, খুব দুঃখজনক ভাবে ওসমান হাদি মৃত্যুবরণ করেছে।
তার মৃত্যুর সংবাদে প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, তার মৃত্যুর সংবাদে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে। ডেইলি স্টার 30 জন সাংবাদিক উপরে আটকা পড়েছিলেন, শ্বাসকষ্ট হচ্ছিল, প্রচন্ড ধোঁয়ায়। অনেকক্ষণ পরে সেখানে গাড়ি গেছে। ছায়ানটে ভাঙচুর করা হয়েছে এবং উদীচিতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, এবং এগুলোর কোনোটারই বিচার হয়নি। দীপু দাস নামে একজন হিন্দুকে পিটিয়ে মেরে উলঙ্গ করে আগুন দেওয়ার ভিডিও করা হয়েছে। কি পরিমাণ ঘটনা গত 15 দিনে। এরপরে 25 তারিখে তারেক জিয়া আসলেন, 29 তারিখে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। বেগম জিয়া এরপরে মারা গেলেন, ওনার বিশাল জানাজা হলো, এর আগে হাদির বিশাল জানাজা হলো। 15 দিনে তো ব্যাপক ঘটনা ঘটে যাচ্ছে। সামনের 15 দিনে আরো কত ব্যাপক ঘটনা ঘটবে, ডিফিকাল্ট টু প্রেডিক্ট। তো এখন যেটি আপনি বলছিলেন যে ইস্যুটা, এই ইস্যুটা হচ্ছে যে যে হাদির যে আন্দোলনটা হচ্ছে বিচারের জন্য, এটিতে আমি মনে করি সরকার দমন করতে হবে। সরকার যদি এটাকে দমন বা এটাকে প্রশমন না করে, তার মানে সরকার নাই। তফসিল বিরোধী ইলেকশন কমিশনের সরকার, সকল দলের এখন পার্টি করা নিষেধ, কিন্তু একটা গোষ্ঠী ইনকলাব মঞ্চ, জুলাই ঐক্য নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে তারা কিন্তু মিটিং করছে, বিশাল বিশাল মিটিং করছে। এবং জুলাই ঐক্য নামে একটা মঞ্চ, তারা জাতীয় পার্টির ব্যানের বিরুদ্ধে বলছে জাতীয় পার্টি ভোট করতে পারবে না। তফসিল হয়ে গেছে, মনোনয়ন জমা দেওয়া হয়েছে, মনোনয়ন বৈধ হয়ে গেছে, এখন বলছে জাতীয় পার্টি ভোট করতে পারবে না, মানে ভোট করলে তারা প্রতিহত করবে। এই বক্তব্যটা সম্পূর্ণ নির্বাচন আচরণ বিধির পরিপন্থী, এবং এই বক্তব্যের জন্য নির্বাচন কমিশন প্রার্থীকে বাতিল করতে পারে, আর যারা প্রার্থী না তাদেরকে নির্বাচনী আইনে অ্যারেস্ট করতে পারে। এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। তার মানে নির্বাচন কমিশন, সরকার টেক ওভার করেনি, নির্বাচন কমিশন তার টোটাল কন্ট্রোল নেয়নি। 42,000 ভোট সেন্টারে ভোট করা ব্যাপক কঠিন হবে সেই নির্বাচন কমিশনের জন্য। আপনার আরেকটি প্রশ্ন ছিল কি জানো? ওটাতে তাহলে একটু পরেই আসি আমি, ওই গণভোটের পক্ষের প্রচারণা, যেহেতু এই প্রসঙ্গটা আপনি বলছিলেন, ওটা একটু পরেই আসি, তাহলে ওটা আলাদা করে কথা বলি। কিন্তু এই যে মানে সরকারের কন্ট্রোল যে এখনো নেয়নি, এটা নিয়ে বলছেন, আমি এই প্রসঙ্গটা নিয়ে জনাব মোস্তাফিজের কাছ থেকে একটু শুনে নেই যে এই আন্দোলনকে আপনি আসলে কিভাবে দেখছেন, যে শাহবাগে যে আন্দোলন হচ্ছে সেটি নিয়ে একটু শুনবো। এবং সরকারের কন্ট্রোল না আসার আরেকটা জায়গায় দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের সেই যে ভিডিওটা ভাইরাল হলো, যে তিনি গিয়ে বলছেন বানিয়াচং থানা আমরা পুড়িয়েছি, সন্তোষ মানে ওসিকে তাকে তারা পুড়িয়েছেন, সন্তোষ সাহা সম্ভবত তার নাম, হ্যাঁ এসআই সন্তোষ। আপনি কি এটা একটু বলবেন যে এই আন্দোলনটার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে, নাকি হাদির বিচারই? কারণ এই যখন হাদি হত্যাকাণ্ডের পরে, মানে হাদিকে গুলি করার পরে সরাসরি প্রথম মির্জা আব্বাসের দিকে অভিযোগ, তারপরে চলে আসলো ভারতে পালিয়ে গেছে হাদি, সেই ভারত দুঃখিত হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেছে, সেখান থেকে ভারতের 7 সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকি, অনেক কিছু হলো। তারপরে এখন আবার ইনকিলাব মঞ্চের মানে আমি দেখছিলাম জুমা, ফাতিমা তাসনিম জুমা, ডাকসু নেত্রী, তিনি লিখছেন যে ফয়সাল দেশেই আছে, হয় কারো অনিচ্ছায় তাকে ধরা হইতেছে না, অথবা এনকাউন্টারের পরিস্থিতি তৈরি করার জন্য অপেক্ষা করতেছে। এটা তার স্ট্যাটাস আমি দেখছিলাম, ফাতিমা তাসনিম জুমা লিখছেন। এর আগেও দেখছি ইনকিলাব মঞ্চের পেজ থেকে বলা হচ্ছে যে ক্রস ফায়ারের যেন না দেয়া হয়, সেই বিষয়ে বলছে। আসলে মানে কি হচ্ছে? ইনকিলাব মঞ্চ এইরকম তথ্য কোথা থেকে পাচ্ছে যে তারা দেশেই আছে, এনকাউন্টারের পরিস্থিতির ব্যাপারে তারা এটা কিভাবে বলছে? অন্যদিকে তাহলে যদি তাই হয়, তাহলে তার আগে ভারতের 7 সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকি কেন? এবং এখন সরকার পতনের আন্দোলন কেন? মানে বিচার প্রক্রিয়া তো কিছু কিছু করে এগোচ্ছে, সরকার পতনের আন্দোলন কেন? একটু ছোট্ট করে শুনে ব্যাসে পাটোয়ারের কাছ থেকে শুনতে চাইবো, জনাব মোস্তাফিরোজ। আমি প্রশ্নটা একটু আবার একটু রিপিট শুনতে চাচ্ছি। আমি বলছিলাম যে এই যে ফাতিমা তাসনিম জুমা যেটি বলছেন যে শুটার দেশেই আছে, কারো অনিচ্ছা থেকে হয় ধরা হচ্ছে না, অথবা ক্রস ফায়ারের জন্য অপেক্ষা করতেছে, এইরকম একটা স্ট্যাটাস তিনি দিচ্ছেন। কিন্তু আগে তো শুনলাম তিনি দিতে বাধ্য হতো, এবং বিজেপি নেতা এটা অভিনন্দন জানাইছে যে ভারতের হিন্দুদের জয় হয়েছে। আর ওই বিজেপির নেতাই বলছেন যে শাহরুখ খানকে গাদ্দার। তার মানে ভারতের মতন এত বড় একটা দেশ, সেখানেও বাংলাদেশের হিন্দুদের মানে প্রসঙ্গটা টেনে এনে তারা মুস্তাফিজকে বাদ দিল। যে মুস্তাফিজ নিয়ে খুবই আলোচনা ছিল, যে 9,20,00,000 রুপিতে সে কন্ট্রাক্ট করলো। সেই মুস্তাফিজ আজকে ধর্মের বিভাজনের কারণে, ভারতের উগ্র মৌলবাদী গোষ্ঠীর কারণে আজকে আইপিএল খেলতে পারলো না। এই যদি ভারতের অবস্থা হয়, তাহলে বাংলাদেশের অবস্থা দেখেন, তাহলে বাংলাদেশে এর একটা প্রভাব পড়বে। এইখানে প্রভাব পড়লে এখানকার সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী সুবিধা পাবে, আর ওখানে প্রভাবটা পড়লে ভারতের বিজেপি এবং তার সাম্প্রদায়িক গোষ্ঠী তারা সুবিধা পাবে। দুই দেশের সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো মিলেমিশে এরকম একটা ইস্যু নিয়ে খেলছে,
যে খেলা আসলে মানুষের মধ্যে একটা ধর্মের বিভাজন ঘটলো। দেখেন আহ, দীপু চন্দ্র দাস, সে তো বাংলাদেশের, তার সে তো বাংলাদেশি, তার তো ধর্ম হোক, সে যদি মুসলিম হতো তাহলে কোনো সমস্যা ছিল না ভারতে, এটা কোনো কথা হইতে পারে? তো ভারতে যখন কি মুসলমানরা নিপীড়িত হয়, তাহলে বাংলাদেশ কি রিয়াক্ট করবে? মুসলিম বিশ্ব কি রিয়াক্ট করে না? এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু ভারত কিন্তু এটা ধরলো না। তার মানে বাংলাদেশকে তারা দেখে মনে হচ্ছে যেন মানে তাদের একটা একটা সম্প্রসারিত রাজ্য, সেই রাজ্যের একটা হিন্দুকে মুসলমানরা মারবে, এটা তারা সহ্য করছে না। এই সুড়সুড়ি দেওয়ার মধ্য দিয়ে এটা মানে গণতান্ত্রিক আমি অসাম্প্রদায়িক মানুষগুলো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যারা সাধারণ মানুষ, তাদের মনের উপরে তো এগুলি প্রভাব পড়ছে, ধর্মের প্রভাব পড়ছে, ধর্মের ভিত্তিতে বিভাজনটা তৈরি হচ্ছে। তো সেটা এই অঞ্চলে ইনকলাব মঞ্চ এটা নিয়ে খেলছে, বারবার সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে যে হাদি ওসমান হাদির হত্যাকারী এখানে আছে, একবার বলতেছে ভারতে, সুতরাং ভারতের আস্তানা জ্বালায় দাও, পুড়ায় দাও বলে মানে হামলা করতেছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে। তো এটা ভালো, এটা মানে কি বলবো আর কি, মানে এর চেয়ে ন্যাক্কারজনক এইরকম জি। খারাপ ধরনের একটা প্রবণতা দুই দেশ জুড়ে যা হচ্ছে, এটা দুই দেশের গণতান্ত্রিক আমি অসাম্প্রদায়িক মানুষকে আতঙ্কিত করে তুলতেছে। জি, মোস্তফিজুর, আপনাকে ধন্যবাদ। আমি এইটা নিয়ে একটু ব্যারিস্টার পাটোয়ারির কাছে শুনবো, এবং সাথে সাথে ওই প্রশ্নটাও পরবর্তীতে রেখে গেলাম যে ভারতের এর মধ্যে আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসে তারেক রহমানের সাথে দেখা করছেন, এই প্রসঙ্গটা একটু পরে কথা বলি। কিন্তু ব্যারিস্টার পাটোয়ারি, এই যে ইনকিলাব মঞ্চের আপনি আসলে যেটি শুরু করলেন যে শাহবাগে যে প্রোটেস্ট, এটির আপনার কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় যে এটির পেছনে আসলে উদ্দেশ্য? তারা তো বলছে তারা বিচারের দাবিতে আন্দোলন করছে, সারা দেশেই সেই আন্দোলন ছড়ানোর কথা বলছে এবং হচ্ছে অভিভাগের শহরগুলোতে। এটার আসলে উদ্দেশ্য কি, বিচার, নাকি এর পেছনে আরো অন্য কিছু আছে? তাদের আবেগটা যৌক্তিক। তাদের সহকর্মী সহযোদ্ধা নির্মমভাবে হত্যা হয়েছে, তো এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি। এই বিষয়ে আবেগ থাকা খুবই স্বাভাবিক। তবে রাষ্ট্র, দেশ, ভোট, নির্বাচন তো অনেক বড় বিষয়। তফসিল বিরোধী যদি এরকম আন্দোলন হয়, আমাদের পুলিশের সীমাবদ্ধতা আছে। পুলিশ কি তাহলে এই আন্দোলন ঠেকাবে বা আন্দোলনকারীদের নিরাপত্তা দেবে, না ভোটের কাজ করবে? সেই জন্যই আমরা এর আগে দেখতাম যে যে পরিমাণ যখনই ভোট হতো, এই ধরনের আন্দোলন, বিক্ষোভ, মিছিল সবকিছু বন্ধ হয়ে যেত। এক ধরনের আনডিক্লার্ড এমার্জেন্সি হতো, সেনাবাহিনী চলে আসতো, সব জায়গায় তারা 5 জনের বেশি সমাবেশ করা যাবে না, নির্বাচনী আচরণবিধি সকলের উপর বাধ্যকর করে দিত। সেই জায়গাটা এমনকি আমাদের রাত্রিতে বিবাহিত অনুষ্ঠান, দাওয়াতে গেলেও অনেক বাধ্যবাধকতা মানতে হতো। সেখানে এত লুজ ভাবে আহ ভোটটা হওয়াটা খুব আশঙ্কাজনক একটা সম্ভাবনা আছে। পাশাপাশি যে সমস্যাটা হচ্ছে, আমরা যেটা অনুভব করছি, তবে তারেক জিয়ার আগমন 25শে ডিসেম্বরে এটা দেশকে ভোটের দিকে অনেকদিন নিয়ে গেছে এবং বিএনপি অনেকদূর এগিয়ে গেছে। দেশে একটা অংশ ফ্যাসাদ চাচ্ছে, এখানে মিলিটেন্সি সোর্স থাকতে পারে, এখানে নো ভোট থাকতে পারে। যেমন ভোট হলেই এনসিপির অনেক নেতা হারিয়ে যাবে, ভোট না হওয়া পর্যন্ত তারা বিশাল বড় নেতা, তাদের কথা এখানে চলছে। তো তারা অনেকেই ভোট পাবে না। এই ভোট না চাওয়া অংশের জন্য তারেক জিয়ার আগমন একটা কুঠারাঘাত, এবং দেশটাকে মোটামুটি গণতান্ত্রিক ট্রানজিশন, অন্তর্ভুক্তি, ইনক্লুশন, সকলকে নিয়ে একটা সংসদ করা, সকলকে দেশ চলার ক্ষেত্রে তারেক জিয়া নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, এবং সেটা উনি করবেন বলেই আমার বিশ্বাস। সেরকম একটি কমিটমেন্ট তার মধ্যে দেখাও যাচ্ছে। আরেকটি আপনি যেটা বলেছেন গণভোট নিয়ে, গণভোট নিয়ে মানুষের মধ্যে আমি কোনো আগ্রহ দেখছি না। গণভোট শব্দটিও আমি অনেক সময় এলাকায় শুনছি না। 4টি প্রশ্নের একটি গণভোট, 4টি প্রশ্ন পড়ে বোঝার মতো আগ্রহ ভোটারদের থাকবে কিনা। তবে অতীত ইতিহাস বলে বাংলাদেশে গণভোট কখনো হারেনি, এবং কখনো কখনো 118% ভোট পেয়েও জিতেছে কোনো কোনো সেন্টারে। সেটাই হয়ে থাকে, এটা ওই পূর্ব নির্ধারিত একটি সাজানো ইঞ্জিনিয়ারিং ছকের মধ্যে পড়ে যেতে পারে। আহ আমরা মনে করি গণভোটের কোনো প্রয়োজন ছিল না। সংসদে সমস্ত সংশোধনী আসবে, পার্লামেন্টারি প্রসেসে সেগুলো ডিসকাশন হবে, টেবল হবে, স্ক্রুটিনি হবে, কমিটিতে যাবে, আবার কমিটিতে যাবে, আবার স্পেশাল কমিটিতে যাবে, সিনেট কমিটিতে যাবে, তারপরে রেফারেন্ডামে যাবে। এখন আগে রেফারেন্ডাম করে পার্লামেন্টকে বেঁধে ফেলার যে চেষ্টা হচ্ছে, এটা কনস্টিটিউশনাল ল এর সাথে যায় না। অর্থাৎ বর্তমান সরকার তার নিজের নিরাপত্তা নিয়ে ভীত, তার নিজের এক্সিট নিয়ে ভীত। সেই জন্য সে ভোটের আগেই একটা রেফারেন্ডাম নিয়ে নিজের বৈধতা
অথবা তথাকথিত বৈধতা অথবা তথাকথিত সনদের বৈধতা দিয়ে নিজেকে সেফ রাখতে চাচ্ছে, পরবর্তী সরকারকে বর্তমান সরকার বিশ্বাস করছে না। এই জিনিসটি আমার উপলব্ধি। তবে একটা বিপ্লব যদি হয়ে থাকে, আন্দোলন যদি হয়ে থাকে, সেটাকে আবার ভোট দিয়ে জাস্টিফাই বা রেটিফাই করার তো আমি কোনো কারণ দেখি না, কোনো প্রয়োজনও না। তো সেক্ষেত্রে আমি মনে করি জিনিসটা জটিল করে ফেলা হয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে অনেক সময় লাগবে এগুলো পড়ে বুঝে ভোট দিবে। অনেকে বুঝবেও না, অনেকে ভোট দেবেও না, অনেকে ভুল ভোট দিয়ে দিবে। তো সেটা ইয়েট টু সি গভর্নমেন্ট কিভাবে হ্যান্ডেল করে। এখন কিন্তু পর্যন্ত মাঠে টিআইবি এই ঘাটে আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে, মানে তারা বলছে হ্যাঁ বিজয়ী হবার কোনো বিকল্প নাই। মানে টিআইবির পক্ষ থেকে এমন প্রচারণাকে কিভাবে দেখেন, মানে তারা এখানে কিভাবে একটা পক্ষ হয়ে সেটা তো প্রচারণা মানে করছে? জনগণ জনগণ বিচার করবে। হ্যাঁ, এখানে কিছু ভালো জিনিস আছে, বিচক্ষণ বিশিষ্ট আইনসভা আছে, কিছু অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে, যেগুলো নির্বাচিত সরকার সাধারণত যে অ্যামেন্ডমেন্ট গুলো করে না। তবে বিএনপি সাবজেক্ট টু ফিউ রিজার্ভেশন এখানে তো স্বাক্ষর করেছে। তো বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে তাকে এগুলো বাস্তবায়ন করতে হবে। এবং যদি বিএনপি ক্ষমতায় গিয়ে এগুলো বাস্তবায়ন না করে, তাহলে তার জনসমর্থন মধ্যে সে পড়বে। সেদিক থেকে আমি মনে করি টিআইবি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কোনো পক্ষ নেওয়া উচিত না। তার ওই ওই রিফর্ম গুলো দরকার। প্রক্রিয়াটা কিন্তু তিনি কেউ চাপিয়ে দিতে পারে না। প্রক্রিয়াটা তো হ্যাজ টু বি গণতান্ত্রিক হতে হবে। সংবিধান তো এখনো সাসপেন্ডেড না। আমি এই কথাগুলো বলেছিলাম মেবি আপনার টকশোতেই। হুম। এখন বাংলাদেশে দুটো সংবিধান, একটা আমাদের সংবিধান বৈধ, ভ্যালিড, কনসিস্টেন্ট, ফ্লারিশিং, আর একটা জুলাই সনদ। কারণ জুলাই সনদে আমার অনেক কিছু আছে যে সংবিধানের উপরে স্ট্যাটাস চলে গেছে। সংবিধান আর জুলাই সনদ একসাথে থাকতে পারে না। আর্টিকেল 17 অনুযায়ী সংবিধান অনুযায়ী অ্যামেন্ডমেন্ট করতে হবে সংবিধানকে। জুলাই সনদ কিন্তু সংবিধান অনুযায়ী সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করছে না। জুলাই সনদ করছে রেফারেন্ডাম অনুযায়ী। যেই রেফারেন্ডাম সংবিধানে নাই, তাহলে আপনাকে আগে সংবিধানে রেফারেন্ডাম নিয়ে আসতে হতো, তারপরে রেফারেন্ডাম দিতে হতো। রেফারেন্ডাম শব্দটা এই মুহূর্তে সংবিধানে নেই। আর বর্তমান সরকার সবকিছু করতে পারবে, সংবিধান তো অ্যামেন্ডমেন্ট করতে পারবে না অর্ডিন্যান্স দিয়ে। তাহলে জি। একটা স্টাক সিচুয়েশন তৈরি করে ফেলেছে সরকার। এখান থেকে উত্তরণ কি হবে আই ডোন্ট নো। জি, মিস্টার পাটোয়ারি, সংবিধানের কথাই তো আমরা খুব নাই যাই, কারণ সংবিধানে এত কিছু হয়ে গেল সংবিধানের বিষয় নিয়ে, কোনটা যে সাংবিধানিক হচ্ছে কোনটা যে অসাংবিধানিক হচ্ছে তার সংজ্ঞাটাই মনে হয় এখন পাল্টে গেছে। ফলে ওই দিকে আর কথা বলতে নাই যাই। একটা কথা বলছিলাম যে একটু বলবো, প্রসঙ্গটা আনবো, জনাব মোস্তফা ফিরোজ, যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে তারেক রহমানের সাথে দেখা করে গেলেন, ডক্টর ইউনূস বা পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার সাথে দেখা তার হলো না, কিন্তু তারেক রহমানের সাথে দেখা করে গেলেন, একটা বার্তা নিশ্চয়ই তিনি দিয়ে গেলেন। আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে কি বার্তা? তারা কি একরকম ধরেই নিয়েছেন যে তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী? বা আবার দেখছিলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও বাংলাদেশ দূতাবাস ভরা দিল্লিতে সেটা মানে ভ্রমণ করেছেন এবং সেখানে স্বাক্ষর বয়ে, শোক বয়ে, খালেদা জিয়াকে নিয়ে শোক বয়ে সেখানে তিনিও তার মন্তব্য লিখেছেন। এরকম মানে এটা কেমন অ্যাপ্রোচ মনে হচ্ছে আপনার কাছে? না, পজিটিভ। আমার মনে হয় ভারতের একটু দেরিতে হলেও তার ঘুম ভেঙেছে, এবং ভারত বারবার বলছিল যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে এখন যে ব্যবধানটা, সেই ব্যবধানটা কিন্তু কমে যাবে। জয়শঙ্কর আসার সাথে সাথে এতগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসলো, বা প্রতিনিধি আসলো, মানে সবার নজর কিন্তু জয়শঙ্করের দিকে। কারণ আহ, আহ, জয়শঙ্করের মানে কোনো প্রতিনিধি আসেনি বাংলাদেশে। যে উপলক্ষে আসুক না কেন, এই সফরটা ছিল, ব্যাসে আহ, পাটোয়ারি, আবার একটু মিউট করবেন আপনার অডিওটা, ব্যাসে পাটোয়ারি, আপনি যদি একটু অডিওটা যে মিউট করেন। উদ্দেশ্যে আসুক না কেন, আহ, এই সফরটা ছিল পুরোপুরি রাজনৈতিক এবং কূটনীতিক। তারা বর্তমান সরকারকে আসলে মানে আহ, উপরে সন্তুষ্ট নয়, এবং হয়তো স্বীকারও করতে চায় না। যে কারণে যা বৈঠক হলো বা কথাবার্তা হলো, সেটা দেখা যাচ্ছে সরকারের দুইজন উপদেষ্টা, আসিফ নজরুল এবং আহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। অথচ অন্য দুইজন নেপাল এবং ভুটানের প্রতিনিধি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন। এখানে জয়শঙ্কর চাইলে পারতেন, কিন্তু তিনি যাননি, অথবা সরকার বলতে পারে যে আমরা অ্যালাউ করিনি, এটাও হইতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ ফোকাস পয়েন্ট ছিল এখানে বিএনপি এবং তারেক রহমান, যার জন্য নরেন্দ্র মোদী লম্বা একটা চিঠি হস্তান্তর করেছেন তিনি, যেখানে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা, খালেদা জিয়ার ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয়,
সেটার প্রশংসা, অর্থাৎ এক ধরনের মানে রাজনৈতিক সরকার, ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসবে যে দলের হাত ধরে, তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন। পাশাপাশি দেখেন, রয়টার্স এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভারতের দুজন কূটনীতিকও ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করছে। যদিও এটা নিয়ে একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে শফিকুর রহমান, যে ভারতের কূটনীতিকরা বলেছিলেন যে এটি মানে মিডিয়াতে না জানানোর জন্য। তো শফিকুর রহমান সেটি সেই কথাটা রক্ষা করতে, যে পরে যখন এটা রয়টার্স এর মাধ্যমে এটা সামনে আসলো, তখন জিনিসটা দাঁড়ালো যে তাহলে এটা কেমন কথা হলো যে ভারতের কথা রক্ষা করলো। তো যাই হোক, এটা নিয়ে তার মানে মোট কথা, মানে ভারতের কথা এতদিন রক্ষা করলো, এখন এসে আর রক্ষা করলো না, মানে কারণ তিনি দেখা করতে এসেছেন তার বাইপাস সার্জারি গত বছরে, সেই সার্জারির পরে দেখা করেছেন, প্রায় এতটা সময়ে আসলে কিন্তু তিনি বলেন নাই। সেটাই এইটাই তো আবার এখন সহযোগিতা বললেন। তো মোট কথা, ভারত জামাত এবং বিএনপি দুইজনকে হাতে রাখছে, দুইজনের সাথে সম্পর্ক স্থাপন করছে। মানে যারাই ক্ষমতায় আসবে তাদের সাথে একটা মানে আবার সেই পুরনো যে কূটনৈতিক সম্পর্কটা, সেটা পুনঃস্থাপনের তারা চেষ্টা করবে। তো এই অবস্থানটা ভালো, যৌক্তিক, যে তারা আওয়ামী লীগের অপেক্ষায় বসে না থেকে তারা রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে তারা সেভাবে পথ চলছে, এবং এটাই কূটনীতির লক্ষ্য হওয়া উচিত। যে লক্ষ্যটা যদি আরো আগের থেকে তারা সুন্দরভাবে পরিচালনা করতো, তাহলে বাংলাদেশের এরকম একটা বিপর্যয় হয়তো না, এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে বারবার ফ্যাসিবাদের জন্ম হতো না। যাই হোক, আমি মনে করি যে ভারত তার ভুল বুঝতে পেরেছে, এবং তারা হয়তো ইউটার্ন একটা নীতি নিয়েছে, যে তারা বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, তাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, কিন্তু বর্তমান সরকারের সাথে না। বর্তমান সরকারের ইউনূসের প্রতি হয়তো তাদের একটা বিতৃষ্ণা আছে, বিভিন্ন কথাবার্তার কাছে এটা শুনবো। তবে একটু মোস্তফা ফিরোজ ওটা বলবেন যে ওই যে 1 বছর পরে এসে তিনি বললেন, এতদিন ধরে তিনি আসলে ভারত যে অনুরোধটা করেছিলেন না বলার জন্য, তিনি এতদিন ধরে সেই অনুরোধটা রেখে এসেছেন, এবং এখনো যে পুরোপুরি রাখছেন না তা না, কারণ বলেন নাই যে কোন কূটনীতিক এসেছেন বা কি কথা বলেছেন, সেগুলো বলেন নাই। এটা কি সেই যে অনেকে আবার ওই যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যেটি বলেছিলেন যে অনুমতি নাই, এটা বলা যাবে না ভারত থেকে ঘুরে এসে, এবং তিনি বলেন নাই, ওই না বলার সাথে মিল খুঁজছেন, একটা মিল পান? হ্যাঁ, অবশ্যই মিল পাই, কিন্তু এখানে আরো মানে মানে এর দিকটা, খারাপ দিকটা হলো যে তাদের কর্মীরা যখন কি বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবার ভারতের আবার সেই দেখা করলো, সেই তথ্যটা পর্যন্ত প্রকাশ তারা করলো না ভারতের অনুরোধে। এইটাও বা কেমন কথা? তো এটা মিললো না। তো এটা এক ধরনের স্ববিরোধিতা, বা মানে এক ধরনের প্রতারণামূলক আচরণ, যে আমি মাঠে দিল্লি বিরোধী মানে স্লোগান দেব, কিন্তু ভেতরে ভেতরে আবার সম্পর্ক স্থাপন করব, তাদের কথা রাখবো। এটা তো হয় না। কথা কূটনীতিতে সরকার কখনো প্রকাশ্যে কখনো গোপনে নানান কারণে করতে পারে, কিন্তু যখন কি অন্য স্টেক হোল্ডাররা গোপনে মানে সম্পর্ক রাখে এবং সেটা প্রকাশ করে না, তখন বোঝা যায় যে তাদের একটা অন্য মতলব আছে। তো এখন তো জামাত, তো তাই জামাতের গোপন রাখা তো কোনো দরকার ছিল না। অসুস্থ দেখতে এসছেন, তো এটা বলতে সমস্যাটা কোথায়? ভারত পরে কি করলো না করলো সেটা বড় কথা না, আমি কি করলাম সেটা বড় কথা। তো সেই অবস্থানটা সাথে মিললো না, কারণ যে সময় সবাই একটু রাখেই, ভারতের কথা সবাই রাখে। আমি ব্যারিস্টার পাটোয়ারিকে এই প্রসঙ্গেও একটু শুনি, আমার হাতে আর সময় আসলে নাই। মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক রহমানের সাথে দেখা করলেন, আবার গোপন রাখার কথা বলেছিলেন জামাতের আমিরকেও, সেটিও আপনাদেরকেও একসময় গোপন রাখার কথা বলেছিলেন, যেটি জিএম কাদের বলেছেন। এখনো কি এমন কোনো যোগাযোগ আপনাদের সাথেও হচ্ছে কিনা? মাঝে মাঝে দেখা যায় প্রণয় ভার্মার সাথে আপনাদের একটা যোগাযোগ আছে, আপনাদের বিভিন্ন পার্টিতে মানে যে ছবিগুলো অন্তত দেখা যায় সেখানে সোশ্যাল অকেশনে দেখা হয়। দেখুন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ বিষয়গুলোতে আমরা ডিসকাশন করবো। ভারতকে আমাদের অ্যাটাক করারও দরকার নাই, উস্কানোরও দরকার নাই, সেভেন সিস্টার নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নেই। আমরা আমাদের দেশ নিয়ে মাথা কামাবো। যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য গত 1 বছর দিয়েছে, তারা সামহাও ভারতের কাছে একটা নন ডেমোক্রেটিক অ্যাপ্রোচ এক্সপেক্ট করেছিল, একটা প্রভোকেশন ছিল। যদি কোনো কারণে ভারত এখানে রিয়াক্ট করতো, তাহলে দেশে একটা হসপস লাগতো, একটা বিশাল ইন্টারন্যাশনাল ক্রাইসিসের জোন হতো বাংলাদেশ। এটা ষড়যন্ত্রের পার্ট ছিল বলে আমি মনে করি। তো ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যেটা বাংলাদেশের সাধারণ মানুষের হাতে কাছে ছিল, বা আমাদেরও ছিল, যে ভারত আওয়ামী লীগ ছাড়া আর কাউকে বন্ধু বা আরো কারোর সাথে বন্ধুত্ব করে না, করেনি।
তো সেখানে বেগম জিয়ার জানাজা এবং মহাপ্রণয়ের পরে জয়শঙ্কর সাহেব নিজে সামরিক ট্রেন দিয়ে এসে তারেক জিয়ার সাথে কথা বলেছেন, নরেন্দ্র মোদীর যে শোক বার্তা দিয়েছেন। কিছু সাইন ভারত আওয়ামী লীগের বাইরেও আরো অনেক দলের সাথে ফ্রেন্ডশিপ করতে থাকবে। এখন সেই দলটি অবশ্যই সেই দল হবে না যারা ভারতের এখন 7 সিস্টার নিয়ে কথা বলবে। ডক্টর ইউনূস স্যারের ক্ষমতায় আসার পর তার ডান পাশের লোক এবং বাম পাশের লোকরা বাংলাদেশের ম্যাপ নিয়ে বড় করে দেখিয়েছে অফিসিয়াল পজিশনে থেকে। তারা অফিসিয়ালি অনেক বেশি প্রভোকেটিভ ডায়লগ দিয়েছে, হুঙ্কার দিয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের সাথে ভারতের শীতলতা হওয়া খুবই স্বাভাবিক। ভারত প্রথম থেকেই বলেছিল তার ইলেকটেড গভর্নমেন্টের সাথে রিলেশন মেনটেন করবে। তো বাংলাদেশের সাথে ভারতের কিছু ট্রেড আছে, এয়ার রুট আছে, ভিসাটা এখন কমে আসছে। তো যখন আস্তে আস্তে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, আস্তে আস্তে রিলেশনটা নর্মাল হবে, আস্তে আস্তে ভিসাও আরো বাড়বে। দ্বিপাক্ষিক সম্পর্ক তো দুজনের জন্যই অবশ্যই দরকার। বিশেষ করে বাংলাদেশের বাণিজ্যের জন্য ভারতের সাথে সুসম্পর্ক রাখা বাংলাদেশের স্বার্থে প্রয়োজন। তো এইটাকে ডিএসকেলেশন অফ টেনশন না করে বিগত 1 বছর টেনশনটাকে এসকেলেট করা হয়েছে ফর এ ভেরি নিষ্ঠুর আলটেরিয়র পারপাস। একটা যুদ্ধকে ইনভাইট করা হয়েছিল, একটা যুদ্ধ লেগে যেতে পারতো, মারা যেত কারা? বাংলাদেশের মানুষ। এবং কোনো বাংলাদেশি দেশপ্রেমিক বাংলাদেশি এটা সজ্ঞানে করবে, সে দেশপ্রেমিক হতে পারে না। বিগত সময় যারা এটা করেছে তারা দেশপ্রেমিক না, তারা এজেন্ডা নিয়ে কাজ করেছে। তবে আমার মনে হয় তাদের এজেন্ডা হয়তোবা ব্যর্থ হতে যাচ্ছে। ডেমোক্রেটিক বাংলাদেশের মাধ্যমে ট্রানজিশন ঘটবে এবং আওয়ামী লীগের জন্য এটা দরকার। আওয়ামী লীগ যুদ্ধ করে বাংলাদেশে ঢুকবে, সিভিল ওয়ার ঘটিয়ে বাংলাদেশে ঢুকবে, এটা কোনো সলিউশন হতে পারে না। ধাপে ধাপে ডেমোক্রেটিক ভাবে তার মানে কি আওয়ামী লীগ ঢোকারও একটা রাস্তা তৈরি হচ্ছে ভারতের এই মানে এই অ্যাপ্রোচের মধ্য দিয়ে? না, আওয়ামী লীগের অনেকের বিচার হয়েছে, অনেকের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। বিপুল সংখ্যক শীর্ষ নেতাকর্মী বাংলাদেশে সঠিকভাবে আসতে পারবে না বিচার ছাড়া। এর বাইরে যে আওয়ামী লীগটা থাকবে তারা একটা পরিশীলিত, একটু ক্লিন, একটু রিফর্মড আওয়ামী লীগ হবে। তাদের রাজনৈতিক অধিকার ফিরে আসতেই পারে, ফিরে আসাটাই তো উচিত। আপনি এত বড় একটা সমস্যা নিয়ে দীর্ঘমেয়াদী তো দেশ চলবে না, এই সমস্যাটা সমাধান করতে হবে। জি, ব্যারিস্টার পাটোয়ারি, শেষ লাইন, আপনাদের সাথে কোনো গোপন যোগাযোগ ভারতের হচ্ছে কিনা, যেটি আপনারা আগের মতোই প্রকাশ্যে আনছেন না, এরকম কিছু কি এখনো হচ্ছে? দেখুন, বিগত 23 সালে যে